18 এপ্রিল 2001 বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে বড়াইবাড়ির আকাশে তখনও রাতের তারা জ্বলজ্বল করছে। কিন্তু সেই রাতের অন্ধকারের চেয়েও গাঢ় ছিল এক অজানা আশঙ্কা। কারণ ভারতের বিএসএফের কয়েক প্লাটুন সৈন্য অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আমাদের মাটিতে ঢুকে পড়েছে। তাদের পরিকল্পনা স্পষ্ট, যেভাবেই হোক বাংলাদেশের ভূখণ্ডের একটি অংশ ছিনিয়ে নিতে হবে এবং এই বাঙালিদের একটা উচিত শিক্ষা দিতে হবে। তাদের সাহস হয় কিভাবে এত ছোট একটা দেশ হওয়া সত্ত্বেও আমাদের সাথে পাঙ্গা নেওয়ার। কিন্তু হয়তো তারা জানতো না তারা ঢুকেছে এমন এক ভূমিতে যেখানে প্রতিটি ইঞ্চি মাটি রক্ষার জন্য রক্ত দিতে প্রস্তুত ছিল আমাদের দেশপ্রেমিক বীর যোদ্ধারা। তাই আজ আমরা আমাদের এই পর্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারতের সাথে একমাত্র যুদ্ধ মানে বড়াইবাড়ি যুদ্ধ সম্পর্কে জানব, যেখানে ভারতের কথিত সাহসী কয়েক শতাধিক জওয়ানের বিপক্ষে আমাদের গুটি কয়েক সাহসী দেশপ্রেমিক যোদ্ধাদের কাছে লজ্জাজনক হারের পরে তারা তাদের প্রায় 16 জন সহকর্মীর মৃতদেহ ফেলে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল। তারা হয়তো কখনো কল্পনাও করতে পারেনি সাধারণ একজন কৃষকের বুদ্ধিমত্তা এবং 11 জন বিডিআর সৈনিক তাদের এইরকম নাস্তানাবুদ করে ছাড়বে। তাই চলুন অযথা কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে জেনে নেওয়া যাক কেন এই বড়াইবাড়ি যুদ্ধ হয়েছিল। মূলত 1971 সাল থেকে পাদুয়া সীমান্তবর্তী এলাকায় বিএসএফ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছে বলেই বাংলাদেশ বারবার অভিযোগ করে যাচ্ছিল। আর এক পর্যায়ে ভারত সেখানে অবৈধভাবে রাস্তা নির্মাণ কাজ শুরু করে। কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি অনুযায়ী সেখানে রাস্তা বানানোর অধিকার কারোই ছিল না। এরপরে বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও তারা তাদের রাস্তা তৈরির কাজ চালিয়ে যেতে থাকে। ফলস্বরূপ 2001 সালে বাংলাদেশের সীমান্ত সুরক্ষার জন্য বিডিআর সৈনিকরা পাদুয়া দখল করে নেয়। আর এই ঘটনার জন্যই কথিত ভারতের দাদারা ক্ষেপে ওঠে। তাদের কথা হলো, বাংলাদেশের মতন একটি পিচ্চি দেশ আমাদের সাথে কিভাবে চোখ রাঙায়, আমাদের মুখের উপর কথা বলা সাহস হয় কিভাবে। এদের একটা উচিত শিক্ষা দিতে হবে, প্রয়োজন হলে লাশের পরে লাশ ফেলতে হবে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে হবে। মোট কথা ওদের অকাত ওদের বুঝিয়ে দিতে হবে। আর ফলস্বরূপ 2 দিন পরে পাদুয়া সীমান্ত থেকে 200 কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের ভিতরে বড়াইবাড়ি গ্রামে কয়েক শতাধিক সৈন্য নিয়ে নির্লজ্জের মতন আক্রমণ করে ভারত। আর সে রাতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প পাহারা দিচ্ছিল মাত্র 11 জন বিডিআর সৈনিক। এরপরে রাতের ঘড়ির কাঁটা যখন 3টাতে পৌঁছায় তখন বিএসএফের যৌথ বাহিনীর প্রায় 3 ব্যাটালিয়ন সদস্য বাংলাদেশের সীমানা অবৈধভাবে ঢুকে পড়ে। কিন্তু তারা বিডিআর ক্যাম্পের অবস্থান নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিল। আর সে সময় গ্রামের সাধারণ কৃষক মিনহাজ কৃষি জমিতে সেচের কাজ করছিল। তখন তারা মিনহাজকে ধরে জিজ্ঞাসা করে, বিডিআর ক্যাম্প কিদার হ্যাঁ, মানে বিডিআর ক্যাম্প আসলে কোথায়। আর তখনই মিনহাজ তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি বিডিআর ক্যাম্প থেকে একটু দূরে ক্যাম্প সাদৃশ্য একটি ঘর দেখিয়ে দেন। বাস হানাদার বাহিনী সেটাকে ক্যাম্প মনে করে ঘিরে ফেলে 3 দিক থেকে। আর এই সুযোগে মিনহাজ কোনো মতে বিডিআর ক্যাম্পে হাজির হয়। এরপরে তিনি উপস্থিত বিডিআর সৈনিকদের পুরো ঘটনা খুলে জানান। আর সাথে সাথে 11 জন বিডিআর সৈনিকের কাঁধে এসে পড়ে স্বাধীনতা রক্ষার গুরুদায়িত্ব। এরপরে তারা জরুরি সাহায্যের জন্য পাশের হিজলমারি ও খেওয়াচর বিডিআর ক্যাম্পে তাৎক্ষণিক বার্তা পাঠায়। কিন্তু তারা সাহায্য নিয়ে আসার আগেই বিএসএফ পুরো ক্যাম্প এলাকা জুড়ে গুলিবৃষ্টি শুরু করে। কিন্তু একটা সময় অন্ধকারে অসতর্ক হয়ে হানাদার বাহিনীর একটি অংশ বিডিআর ক্যাম্পের কাছে চলে আসে। আর সেই সময় একযোগে গর্জে ওঠে বাংলাদেশের 4টি মেশিন গান। এরপরে টানা 42 ঘন্টা চলে এই লড়াই। শুধুমাত্র 11 জন দেশপ্রেমিক বিডিআর যোদ্ধা বনাম কয়েক শতাধিক শত্রু। মেশিন গান থেকে ছুটে যাওয়া প্রতিটি গুলি যেন শত্রুর প্রতি এক একটি অবজ্ঞার হাসি। সবশেষে এই নগ্ন হামলা দাঁতভাঙা জবাব দিয়েছিল বিডিআর ও বীর জনতা। যদিও পাশের ক্যাম্পগুলো থেকে পরবর্তীতে সাহায্য এসেছিল, কিন্তু এই যুদ্ধের মূল নায়ক ছিল এই 11 জন বিডিআর সৈনিক এবং সাধারণ গ্রামবাসী। আর যুদ্ধের ফলাফল হিসাবে 11 জন সৈনিকের লাশ ফেলে পালিয়ে গিয়েছিল বিএসএফ। আর আমাদের দেশপ্রেমিক সাহসী 3 জন বিডিআর সৈনিক শাহাদাত বরণ করেছিলেন দেশের স্বাধীনতা অখণ্ড রাখতে। এছাড়াও 7 জন বিডিআর পাশাপাশি 6 জন গ্রামবাসীও আহত হন এবং গ্রামবাসীর হাতে ধরা পড়েন অক্ষয় কুমার এবং বিমল প্রসাদ নামে 2 জন বিএসএফ সদস্য। যদিও ইন্ডিয়া যুদ্ধের প্রথম দিকে 16 জন সৈনিক নিহতের খবরটা অস্বীকার করে বলে আমাদের মাত্র 3 জন বিএসএফ নিহত হয়েছে। কিন্তু যখন বিডিআর এক এক করে 16 জন বিএসএফ এর লাশ হস্তান্তর করে ভারতের কাছে, তখন সত্য স্বীকার করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। পরিশেষে বড়াইবাড়ি সেই রাত আমাদের একটাই শিক্ষা দেয়, আমরা হয়তো সংখ্যায় কম কিংবা অস্ত্রশস্ত্রতে কম, কিন্তু যখন কথা ওঠে স্বাধীনতা ও দেশের মাটি রক্ষার, তখন আমরা বীরের মতন দাঁড়াতে জানি। এবং আমাদের প্রত্যেকের ভিতরে আছে সেই সাহস, সেই দেশপ্রেম যা আমাদের অজয় করে তোলে।